আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প বোঝা। গল্পটি তাহলে শুরু করি। ঘুম ভাঙতেই মীরা দেবী দেখলেন অঝোরে বৃষ্টি পড়ছে। আকাশে কালো মেঘের সারি। প্রচণ্ড বৃষ্টিতে চারপাশ কেমন জানি ধোঁয়া ধোঁয়া লাগছে। বৃষ্টির দিনগুলোতে বড় ভালো লাগে মীরা দেবীর। মনে হয় পৃথিবী ধুয়ে মুছে নিজেকে পরিষ্কার করছে। বৃষ্টি দেখতে দেখতে উদাস হয়ে ভাবছিলেন মীরা দেবী ফেলে আসা দিনগুলোর কথা। সেই কতগুলো বছর আগে বিয়ে করে তিনি এসেছিলেন এ বাড়িতে। তারপর থেকে এই বাড়িটার প্রতি বড় মায়া জন্মে গেছে। বাড়িটায় ছোট্ট দুটো ঘর, মাথার টালির চাল, আর বাড়ির চারপাশে কাঠের বেড়া দেওয়া। এ বাড়িতে এসে বেড়ার ধারে ধারে মীরা দেবী বসিয়েছিলেন বিভিন্ন রকম ফুলের চারা। আজও গাছগুলোতে ভরে থাকে। মীরা দেবীর স্বামী সন্তোষবাবু ছিলেন শহরের একটা ছোট্ট বেসরকারি স্কুলের শিক্ষক। বিয়ের পর স্বামীর সংসার নিয়ে বেশ ভালোই ছিলেন মীরা দেবী। কিছু বছর পর মীরা দেবীর কোল আলো করে এলো এক পুত্র সন্তান। নাম রাখলেন দেবাশিস। দেবাশিস আস্তে আস্তে বড় হতে লাগলো, লেখাপড়া শিখতে থাকলো। দেবাশিস ছিল খুব মেধাবী ছাত্র, কিন্তু হঠাৎ দুর্ভোগ নেমে এলো সংসারে। শহর থেকে ফেরার পথে এক পথ দুর্ঘটনায় মারা গেলেন সন্তোষবাবু। মীরা দেবীর দেওরের সামান্য আয়, তার মধ্যে তার অন্তঃসত্ত্বা স্ত্রী, আবার মীরা দেবী ও তার সন্তানের লেখাপড়া। বাড়িতে অশান্তি শুরু হলো। মীরা দেবী বাড়িতে সেলাই করে বা বাড়ির বাগানে বিভিন্ন সবজি চাষ করে দেওরকে সাহায্য করার চেষ্টা করতে লাগলেন। এইভাবে কোনো রকমে চলতে থাকলো সংসার। দেবাশিস তখন ক্লাস 8-এর একজন কৃতী ছাত্র। দেবাশিসের লেখাপড়াতে মন দেখে ওর কাকা সব সময় ওকে উৎসাহিত করত। কিছুদিন পর আবার বাড়িতে এলো সন্তোষবাবুর ভাই শশাঙ্কর মেয়ে তুলি। ছোট্ট তুলিও বড় হতে থাকলো। দেবাশিস খুব ভালো ফলাফল করে উচ্চ মাধ্যমিক পাশ করে বাড়িতে জানালো সে শহরের বড় কলেজে পড়তে চায়। মীরা দেবী বাধা দিলেন না। নিজের গয়না যে কটা ছিল বিক্রি করে ছেলের শহরের কলেজে পড়ার আর থাকার ব্যবস্থা করলেন। দেবাশিস শহরে শুরু করলো লেখাপড়া। মীরা দেবী দেওরের সাহায্যে ও নিজে সারাদিন পরিশ্রম করে ছেলেকে মাসে মাসে টাকা পাঠাতে থাকলেন। বছরের পর বছর উত্তীর্ণ হয়ে দেবাশিস এগিয়ে যেতে থাকলো। ছোট্ট তুলিও বড় হয়েছে, ভর্তি হয়েছে গ্রামের স্কুলে। জেঠিমার বড় আদরের সে। খাওয়া ঘুম সব জেঠিমার কাছেই। এইভাবে দিনগুলো কাটছিল। অনেকগুলো বছর কেটে গেছে। লেখাপড়া শিখে দেবাশিস এখন এক নামজাদা ব্যাংকে চাকরি করে। বাড়িতে খুব কম আসে। টাকা জমিয়ে চেষ্টা করছে শহরে নিজের ফ্ল্যাট কেনার। মীরা দেবী মাঝে মাঝে ভাবেন, এখন কি ছেলেটা পারে না পরিবারের পাশে দাঁড়াতে? বাবা সব সময় মানুষের এত সেবা সাহায্য করতেন, কিন্তু ছেলে এত স্বার্থপর হলো কিভাবে? কিছুদিন পর দেবাশিস মাকে জানালো সে তার বান্ধবী ডোনাকে বিয়ে করতে চায়। ডোনার বাবা রাজি। তিনি মেয়ে জামাইয়ের থাকার জন্য একটা ফ্ল্যাটও কিনে রেখেছেন। মীরা দেবী সব শুনে বললেন, তোমার যেটা ঠিক মনে হয় করো। কয়েক মাস পরে দেবাশিস ফিরল স্ত্রীকে নিয়ে বাড়িতে। মীরা দেবী বড় ব্যথা পেলেন মনে। একমাত্র ছেলের বিয়ের কথা নিজের মাকেও বলল না। তবুও বরণ করে বৌমাকে ঘরে তুললেন। কিন্তু এই ছোট্ট ঘরে বেশি সময় থাকা ডোনার অসহ্য মনে হলো। তাই দেবাশিস স্ত্রীকে নিয়ে বিকালেই বিদায় নিল। আশেপাশের লোকজন বলল, কি পেলে ছেলেকে লেখাপড়া শিখিয়ে এত কষ্ট করে? ছেলে তোমায় দেখলো কি? নীরবে চোখের জল ফেললেন মীরা দেবী। তুলির সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তুলির বাবা মা জেঠিমার কাছে তুলিকে রেখে অনেক দিন পর ঘুরতে গেছিল পাহাড়ে। বড় শখ ছিল তুলির মায়ের, কিন্তু সংসারে আবার দুঃখের ছায়া। পাহাড়ে ধস নামল, গুরুতর আহত হয়ে মারা গেল তুলির বাবা মা দুজনেই। মীরা দেবী ছেলেকে ফোন করে সব জানালেন। ছেলে বলল জরুরি কাজে সে ব্যস্ত, তাই সে অবশ্যই যাবে শ্রাদ্ধের সময়। বড় অসহায় মনে হলো নিজেকে। মনে হলো একমাত্র ছেলে থেকেও যেন
কেউ নেই তার, বড় অসহায় সে। তুলি বাবা মায়ের মুখাগ্নি করল। একেবারে ভেঙে পড়েছিল মেয়েটা। মীরা দেবী বুকে জড়িয়ে নিলেন তুলিকে। কাঁদিস না মা, আমি আছি তো। দেবাশিস এলে মীরা দেবী বললেন, এবার বাবা সংসারের সব দায়িত্ব তোকে নিতে হবে। দেবাশিস বলল, তুমি আমার সাথে থাকবে, আর এ বাড়ি বেচে তুলিকে একটা হস্টেলে থাকার ব্যবস্থা করব। মীরা দেবী বললেন, বাপ মা হারা মেয়েকে ছেড়ে আমি একা সুখে থাকব? সেটা সম্ভব নয় বাবা। তোমার কাকা তোমার লেখাপড়ার জন্য অনেক কষ্ট করেছেন, সেটা মনে রাখা উচিত। তোমার বোনের দায়িত্ব নেওয়া তোমার কর্তব্য। দেবাশিস রাগতভাবে বলল, আমি নিজে আজ প্রতিষ্ঠিত নিজের চেষ্টায়। একে ডোনার সাথে তোমাকে মানিয়ে চলতে হবে, বাড়তি বোঝা, আবার ওই মেয়ের দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। হতবাক হয়ে গেলেন মীরা দেবী। আজ তিনি ছেলের কাছে বোঝা মাত্র। চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কঠোর স্বরে বললেন, এই বাড়ি বিক্রি করা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমি তুলিকে নিয়ে এই বাড়িতেই থাকব। জেঠিমা, তুলির ডাকে হুঁশ ফিরল মীরা দেবীর। কি ভাবছিলে এত দাদার কথা? হ্যাঁ রে মা, ছেলেটাকে শিক্ষিত করতে পারলেও মানুষ করতে পারিনি। পরিশ্রম করে মীরা দেবী তুলিকেও শহরের কলেজে পড়িয়েছেন। তুলি যেমন মেধাবী তেমন পরিশ্রমী। রোজ ট্রেনে চেপে শহরের কলেজে পড়তে যায়, আবার টিউশনি পড়িয়ে বাড়ি ফেরে। জেঠিমাকে একা থাকতে দেয় না একদম। দেবাশিস আর গ্রামের বাড়িতে ফেরেনি। মা বোনের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। নিজের ক্যারিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত সে। অনেকগুলো বছর কেটে গেছে। বাবা হয়েছে দেবাশিস। ব্যাংকে নতুন ম্যানেজার এসেছেন। আগের দিন সবাই ওয়েলকাম করেছে। দেবাশিস অনুপস্থিত ছিল, তাই আজ এসেছে নতুন ম্যাডাম তুলিকা দত্তকে ওয়েলকাম জানাতে। ম্যানেজারের ঘরের দরজাটা খুলতেই হতবাক দেবাশিস। তার সেই ছোট বোন তুলি বসে আছে চেয়ারে, যার দায়িত্ব নিতে সে অস্বীকার করেছিল একদিন। তুই মানে আপনি তুলি তো? ঠিক চিনলাম না তো আপনাকে, কে আপনি? তুলি উত্তর দিল। পাশ থেকে রায়বাবু বললেন, দেবাশিস বাবু, নতুন ম্যানেজার ম্যাডামের সাথে কিভাবে কথা বলছেন আপনি? যা হোক করে ওয়েলকামটা বলেই পালিয়ে এলো দেবাশিস ওখান থেকে। বিবেকের দংশন যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। বেশ কিছুদিন পর নতুন ম্যানেজার ম্যাডামের থেকে ইনভিটেশন পেল সবাই তার জন্মদিন উপলক্ষে। এত বছর ধরে তুলির প্রতিটা জন্মদিনে নিজের হাতে পায়েস করে খাইয়েছেন মীরা দেবী। তিনিই বলেছেন সবাইকে নিমন্ত্রণ করতে। নতুন ম্যানেজার, তাই সবাই গেল সেখানে। দেবাশিসও উপস্থিত স্ত্রীকে নিয়ে। দেবাশিস দেখল কি বিশাল আয়োজন। বড় ফ্ল্যাটের চারিদিক সুন্দর করে সাজানো। বিশাল বড় কেক আনা হয়েছে। কিছু সময় পরে তুলি এলো মীরা দেবীর হাত ধরে। দেবাশিস দেখল গরদের শাড়ি আর হালকা গয়নাতে কি সুন্দর লাগছে তার মাকে। সবাই আনন্দ করছে, কেক কাটা হলো। মীরা দেবী সবার উদ্দেশ্যে বললেন, আপনারা সবাই আমার মেয়ের জন্য শুভ কামনা করবেন, যাতে ওর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়। তুলি জড়িয়ে ধরল মীরা দেবীকে। মীরা দেবী স্নেহের চুম্বন এঁকে দিলেন তুলির কপালে। সবাই হাততালি দিচ্ছে, আর সেদিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে দেবাশিস। মীরা দেবী মেনে নিয়েছেন তার একটাই সন্তান, যাকে তিনি শিক্ষিত করে প্রকৃত মানুষ করতে পেরেছেন। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে শ্রাবন্তী মিস্ত্রি, পাঠে জয়তী। ধন্যবাদ।